খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। পরমাণু হুমকির কাছে নতি স্বীকার করবে না ভারত, জার্মানিতে গিয়ে স্পষ্ট বার্তা জয়শঙ্করের। তৈরি হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ, বঙ্গে দুর্যোগের পূর্বাভাস, 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সেনারা ভয় পায় না, বাড়িতে ফিরেই দৃপ্ত কণ্ঠে জানালেন পূর্ণম। অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন দাবি মমতার। খাতাই খুলতে পারল না তৃণমূল, জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপি। চাকরিহারা গ্রুপ সি ডি কর্মীদের জন্য এবার বিশেষ উদ্যোগ রাজ্যের। নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে সংকটকালে বড় বার্তা বাংলাদেশের সেনাপ্রধানের। অগ্নি নির্বাপন ব্যবস্থায় গাফিলতি নেই তো, খতিয়ে দেখতে কমিটি গড়ল রাজ্য। কনস্টেবল লক্ষ্মীকান্তর অসাধ্য সাধন, এভারেস্ট জয় করে ঘরে ফিরলেন, বাংলার গৌরব। হোয়াটসঅ্যাপ করলেই মাত্র 4 ঘণ্টায় পরিষ্কার হবে আবর্জনা, বললেন মেয়র। র্যাঙ্ক জাম্পের পর ওএমআর শিটে কারচুপি, অযোগ্য শিক্ষকদের আবেদন শুনল না সুপ্রিম কোর্ট। আসানসোল শহরের বুকে জনবসতি এলাকায় নেই নিকাশি, পরিদর্শনে অগ্নিমিত্রা। আসছি বিস্তারিত খবরে। সন্ত্রাসবাদের সঙ্গে কোনো আপোষ করবে না ভারত, কোনো রকম পরমাণু হুমকির কাছে নতি স্বীকার করবে না নয়াদিল্লি। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি আবহে স্পষ্ট জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউরোপের 3 দেশের সফর শুরু করেছেন বিদেশমন্ত্রী। এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন তিনি। শুক্রবার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে দেখা করেন তিনি। এরপর সেদেশের বিদেশমন্ত্রী জোহান ওয়েটফুলের সঙ্গে বৈঠক সারেন। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন 2 দেশের বিদেশমন্ত্রী। উল্লেখ্য, পহেলগাঁও হামলা ও জবাবে ভারতের অপারেশন সিঁদুরের পর এই প্রথম জার্মান সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাংবাদিক সম্মেলনে ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যায় জয়শঙ্কর বলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতের গৃহীত পদক্ষেপের ঠিক পরই আমার বার্লিন সফর। এই বিষয়ে জার্মান বিদেশমন্ত্রী জোহান ওয়েটফুলের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আলোচনায় আমি তাকে স্পষ্ট জানিয়েছি, সন্ত্রাসবাদের সঙ্গে কোনো আপোষ করবে না ভারত, ভবিষ্যতেও কোনো রকম পরমাণু হুমকির কাছে নতি স্বীকার করবে না নয়াদিল্লি। অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। পঞ্জাব ও জম্মু কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত এলাকায় ড্রোন হামলা করে ইসলামাবাদ। যদিও প্রতিটি হামলার যোগ্য জবাব দেওয়া হয় ভারতের তরফে, তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংঘর্ষবিরতি সমঝোতার সিদ্ধান্ত নিল 2 দেশের তরফে। এদিন জার্মানিতে সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আগামী দিনে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মোকাবিলা করা হবে। এই বিষয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। সন্ত্রাসবাদ প্রসঙ্গে জার্মানির মতো প্রতিটি দেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে। জার্মানির এই মনোভাবকেও এদিন স্বাগত জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পদত্যাগ করবেন ইউনুস? এটাই এখন কোটি টাকার প্রশ্ন বাংলাদেশে। চাপানুতর চলছে পুরোদমে। সেনার সঙ্গে সে দেশের অন্তর্বর্তী সরকারের ফাটল যে ক্রমশ চওড়া হচ্ছে তা বিগত কয়েকদিনের গতিবিধিতেই স্পষ্ট। প্রকাশ্যেই তোপ দাগছে একে অপরের বিরুদ্ধে। এমতাবস্থায় বড় সতর্ক বার্তা ওয়াকর উজ জামান। নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশজাতি বিপন্ন হবে। দেশজোড়া চাপানুতরের মধ্যেই এমনটাই বলছেন বাংলাদেশের সেনাপ্রধান। এদিকে একাধিক ইস্যুতে দেশের অভ্যন্তরেই প্রবল সমালোচিত হচ্ছেন ইউনুস। এরই মধ্যে এক অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী যে মারাত্মক ক্ষুব্ধ তা পরিষ্কারভাবে নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন সেনাপ্রধান। তা নিয়েও শুরু হয়েছে নতুন চর্চা। সেনাকেও ক্ষমতা বুঝিয়ে দিচ্ছেন ইউনুসের সতীর্থরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রকের বড় মাথা ফয়েজ আহমদ তৈয়ব। ফয়েজরের সাফ কথা, অনধিকার চর্চা করছে বাংলাদেশের সেনা। তিনি বলছেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না, রাজনীতির ক্ষেত্রে তারা নাকও গলায় না। তার এ কথা নিয়েই চর্চা যখন পুরোদমে, তার মধ্যে সেনাপ্রধানের বক্তব্য যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনো দিকে গড়ায়। এবার চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। কি সেই উদ্যোগ? সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসে 20 এবং 25,000 টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে। গ্রুপ সির চাকরিহারারা সামাজিক সুরক্ষা প্রকল্পে পাবেন 20,000 টাকা এবং গ্রুপ ডির কর্মীরা পাবেন 25,000 টাকা।
এই ভাতা দেওয়ার নির্দেশিকা আজ জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। শ্রম দফতরের তরফ থেকে তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ লাইভহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম, সেখান থেকেই চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য জারি করা হলো এই বিজ্ঞপ্তি। বাংলা শিক্ষা পোর্টালে বিজ্ঞপ্তি এবং যাচাই প্রক্রিয়া। বাংলা শিক্ষা পোর্টালে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই পোর্টালে থাকা বাধ্যতামূলক। পাশাপাশি তাদের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরিহারা শিক্ষাকর্মী থাকলে তাদের মাসিক বেতনের জন্য আবেদন করতে বলা হয়েছে। এই ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর নাম দফতরের কর্মীদের বেতনের তালিকায় থাকবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রুপ সি এবং ডির কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন যাচাই করে যোগ্য বলে সার্টিফাইড করতে হবে, তবেই মিলবে সেই মাসিক টাকা। যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে কোনো মতে কোনোভাবে ভুয়ো শিক্ষকরা সেই টাকা পেয়ে যান। জেলায় এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে সামাজিক সুরক্ষা প্রকল্পে গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীদের নাম নথিভুক্ত করার জন্য, যাতে মাসিক বেতন তারা পান রাজ্যের পক্ষ থেকে যা প্রদান করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় ভোটে দেখা গেল সর্বত্রই সবুজ ঝড়। শুধুমাত্র ভগবানপুরেই যেন ঘটল উলটপুরাণ। জেলার প্রায় সর্বত্র সমবায়ে তৃণমূলের জয়জয়কার হলেও ভগবানপুর সমবায়ে কার্যত ভরাডুবি হল ঘাসফুলের। এই একটি সমবায়ে বিজেপির কাছে কার্যত গোহারা হারল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভগবান-2 ব্লকের কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল বৃহস্পতিবার। নির্বাচনে মোট 9টি আসনের সবকটিতেই বিজেপির জয়জয়কার দেখা গিয়েছে। প্রতিটি আসনেই জয়লাভ করল বিজেপির প্রার্থীরা। যেমনটা জানা গিয়েছে, এই সমবায় ইটামগরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আগে এই সমবায়টি তৃণমূলের দখলে থাকলেও এবার এর দখল নিল বিজেপি। গেরুয়া শিবির অভিযোগ এনেছে, এই সমবায় শেষ ভোট হয়েছিল 2011 সালে। তারপর থেকে আর ভোট হয়নি এই সমবায়ে। এতদিন গায়ের জোরে বোর্ড চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু চলতি বছর এই সমবায়ে ভোট ঘোষণা হয়, আর তারপরেই তৃণমূলকে কার্যত গোহারা হারিয়ে সমবায়ের দখল নিল বিজেপি। জানা যাচ্ছে, এই সমবায়ে মোট 462টি ভোটারের মধ্যে বৃহস্পতিবার ভোট পড়ল মোট 397টি। এদিন সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভোট পর্ব চলে। তারপর গণনা হতেই দেখা গেল বিপুল ভোটে জয়লাভ করল বিজেপি। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্র তৃণমূল জয়লাভ করল, শুধু ভগবানপুর নিজেদের দখলে রাখল বিজেপি। অদম্য মনোভাব নিয়ে ফের কাজে ফেরার অঙ্গীকার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘরে ফিরল বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পাক রেঞ্জার্সদের হাতে আটকে পড়া পূর্ণম গত 14ই মে ভারতে ফিরেছিলেন। এদিকে পূর্ণমের প্রত্যাবর্তনের খবর সামনে আসতেই স্বস্তি পেল তার পরিবার। যদিও তারপরে পূর্ণমের বাড়িতে ফিরে আসার ক্ষেত্রে আরও কিছুটা অপেক্ষা করতে হয়। তবে শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে নামল পূর্ণম। পরিবারের উচ্ছ্বাস ও পূর্ণমের দৃঢ়তা। এদিকে স্টেশনে নেমেই পাকিস্তানে আটকে থাকাকালীন তিনি যে সবসময় বাড়ির কথা ভেবেছেন তাও জানালো পূর্ণম। এই প্রসঙ্গে বিজয় সাগর মিশ্র জানান, আমাদের ঘরের ছেলে পূর্ণম, ঋষরার ছেলে পূর্ণম আজ নিজের বাড়িতে যাচ্ছে। আমাদের খুবই ভালো লাগছে। অন্যদিকে ঘরের ছেলে ঘরে ফিরে আসায় পরিবারের সদস্যদেরও তুমুল উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। গোটা বাড়ি আলো দিয়ে সাজানোর পাশাপাশি রান্না করা হয়েছে পূর্ণমের প্রিয় লুচি তরকারি এবং দই মিষ্টি। আত্মীয় পরিজনের সমাগমে রীতিমতো উৎসবের আমেজ বজায় রয়েছে পূর্ণমের বাড়িতে। তিনি জানান, বাড়ির কথা, পরিবারের কথা খুব মনে পড়েছিল। এখন আবার নিজের দেশে ফিরতে পেরেছি। আমার খুবই ভালো লাগছে। এদিকে পূর্ণমকে স্টেশন থেকে নিতে এলেন ঋষরা পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। শুধু তাই নয়, তিনি পূর্ণমের বাড়ি ফেরাকে আরও স্মরণীয় করে তোলার লক্ষ্যে আনন্দ মিছিলেরও আয়োজন করলেন। সেনারা ভয় পায় না, পূর্ণমের দৃপ্ত ঘোষণা। এদিকে ঘরে ফিরে পূর্ণম দৃপ্তকণ্ঠে জানিয়েছেন, আমি ফের কাজে যাব। এর আগেও কখনো ভয় পাইনি, এখনও পাচ্ছি না, আর পরেও পাব না। পাশাপাশি তিনি আরও বললেন, সেনাদের কখনো ভয় লাগে না, সেনারা কখনো কাঁদেও না। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে পাহেলগাঁও হামলার ঠিক পরের দিন অর্থাৎ গত 23শে ফেব্রুয়ারি ভুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সদের হাতে আটকে পড়ল পূর্ণম। দীর্ঘ 22 দিন তাকে আটকে রাখল পাকিস্তান। অবশেষে একাধিক আলোচনার পর গত 14ই মে সীমান্ত দিয়ে পূর্ণম দেশে ফেরেন।
এমতাবস্থায় আজ অর্থাৎ শুক্রবার 23শে মে নিজের বাড়িতে ফিরল সে। শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 27শে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 3 দিন দক্ষিণবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় 30 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলায়। ভিজতে পারে কলকাতাও। রবিবার বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সমস্ত জেলাতেই বৃহস্পতি এবং শুক্রবার রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কিছুদিন আগেই কলকাতার বড়বাজারের একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 15 জনের মৃত্যু হল। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, প্রাণহানি হয়। এবার অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে পদক্ষেপ করল রাজ্য সরকার। বিভিন্ন হোটেল কারখানায় সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না তা খতিয়ে দেখতে রাজ্য পর্যায়ে এবং জেলা স্তরে কমিটি গঠন করা হলো। কি কাজ হবে ওই কমিটিগুলির তাও জানিয়ে দিল নবান্ন। কমিটির গঠন ও কার্যকারিতা। নবান্নের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে, সম্পত্তি নষ্ট হয়েছে। তাই সুরক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্য ও জেলা স্তরে কমিটি গঠন করা হলো। ওই কমিটি বহুতল, হোটেল এবং কারখানা সহ বিভিন্ন জায়গার অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখবে। আচমকা কোথাও পরিদর্শন করতে পারবে তারা। রাজ্য স্তরের কমিটি কলকাতা পৌর নিগম এলাকাও পরিদর্শন করতে পারবে। রাজ্য ও জেলা স্তরের কমিটির বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্তরের কমিটিতে 15 জন থাকবেন। তার মধ্যে রয়েছেন কলকাতা পৌর নিগমের মেয়র, তিনি এই কমিটির চেয়ারপারসন। এছাড়া কলকাতার পুলিশ কমিশনার, বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিবও এই কমিটিতে রয়েছেন। জেলা স্তরের কমিটিতে 9 জন সদস্য রয়েছেন। জেলা শাসক এই কমিটির চেয়ারপারসন। পুলিশ সুপারও এই কমিটির সদস্য। রাজ্য স্তরের কমিটি কোনো সুপারিশ করলে তা নিয়ে পর্যাপ্ত পদক্ষেপ করতে হবে জেলা স্তরের কমিটিকে। প্রতি মাসে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে জেলা স্তরের কমিটি। পাকিস্তানের সন্ত্রাসবাদ ও তার বিরুদ্ধে ভারতের লড়াই। বিশ্বের কাছে সত্যিটা তুলে ধরতে বিদেশ সফরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠালো কেন্দ্র। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্টে মুখ্যমন্ত্রী জানান, সর্বদলীয় প্রতিনিধি দলের সন্ত্রাসবাদ বিরোধী প্রচারের অংশ হিসেবে এই বিদেশ সফরকে তিনি সমর্থন করছেন। তিনি বললেন, দেশের স্বার্থে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপের পাশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে। তার বক্তব্য, আমার অনুরোধ, সর্বদলীয় প্রতিনিধি দল নিরাপদে ফিরে এলে যেন অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, যাতে সাম্প্রতিক সংঘাত ও চলমান পরিস্থিতি নিয়ে দেশের মানুষকে বিশদে জানানো যায়। পুলিশ কনস্টেবল থেকে এভারেস্ট জয়ী পর্বতারোহী। অসাধ্য সাধন করলেন লক্ষ্মীকান্ত মণ্ডল। গত সোমবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন লক্ষ্মীকান্ত। এরপর আজ শুক্রবার এভারেস্ট জয় করে শহরে ফিরলেন কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হলেন বর্তমান কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা সহ কলকাতা পুলিশের একাধিক আধিকারিক। এভারেস্ট জয়ের বিস্তারিত ও অভিনন্দন। চলতি সপ্তাহের সোমবার এভারেস্টের শীর্ষে পা রাখলেন এই বাঙালি পুলিশকর্মী। সোমবার সকাল 8:30 নাগাদ এভারেস্ট শৃঙ্গ জয় করলেন কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। পশ্চিমবঙ্গ পুলিশের 3য় ব্যাটালিয়নের এই কনস্টেবল তিনি। বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী হিসাবে নিযুক্ত তিনি। লক্ষ্মীকান্ত এপ্রিলের 2য় সপ্তাহে এভারেস্ট অভিযানে রওনা হয়েছিলেন। যাত্রা শুরুর আগে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ ভার্মা সহ কলকাতা ও রাজ্য পুলিশের আধিকারিকেরা। সোমবার এভারেস্ট জয়ের পর লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন কলকাতা বিমানবন্দরে ছেলেকে অভ্যর্থনা জানাতে এলেন তার বাবা মাও। অন্যান্য পর্বতারোহী ও পুলিশের গর্ব। সম্প্রতি এভারেস্ট জয় করেছেন আরও 3 বাঙালি। রানাঘাটের সুব্রত ঘোষ, রুম্পা দাস এবং বর্ধমানের সৌমেন সরকার।
তবে দুঃসংবাদ হল সুব্রত ঘোষ এভারেস্ট জয়ের পর আর নিচে নামতে পারেননি। হিলারি স্টেপের কাছে তার দেহ উদ্ধার হল। বাকি দুজন রুম্পা দাস এবং সৌমেন সরকার সফল আরোহণের পর নিচে নেমে এলেন। তার কয়েকদিন পরেই এভারেস্ট জয় করলেন লক্ষ্মীকান্ত মণ্ডল। তার এভারেস্ট জয় খুশি কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্তাব্যক্তি এবং সহকর্মীরা। এর আগে বহু পুলিশ আধিকারিক এভারেস্ট জয় করেছেন। উল্লেখযোগ্য নাম হল উজ্জ্বল রায়, রমেশ রায়। সেই তালিকায় এবার যুক্ত হল লক্ষ্মীকান্ত মণ্ডলের নাম। আগামী কয়েকদিনের মধ্যে বিশ্বজুড়ে পালিত হবে পরিবেশ দিবস। তার আগে আবর্জনা পরিষ্কারের জন্য বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিল কলকাতা পুর নিগম। পরিচ্ছন্ন শহর আরও পরিষ্কার করতে শুক্রবার 7 দিনের এই বিশেষ অভিযানের ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলবে এই অভিযান। ছবি তুলে পুর নিগমের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালেই মাত্র 4 ঘন্টার মধ্যে আবর্জনা সাফ করে দেবে জঞ্জাল সাফাই বিভাগ। অভিযানের সময়কাল ও পদ্ধতি মেয়র জানান, চলতি মাসের 28 তারিখ থেকে শুরু হবে এই অভিযান, চলবে জুনের 3 তারিখ পর্যন্ত। এদিন এই বিশেষ অভিযানের সূচনা পর্বে কলকাতার মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন জঞ্জাল সাফাই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার। আবর্জনাময় এলাকা হিসেবে চিহ্নিত বা আবর্জনা স্তূপে ঢাকা এলাকাগুলিকে পরিষ্কার করতে নাগরিক সাহায্যের আবেদন করা হল পুর নিগমের তরফে। প্রতিটি ওয়ার্ডে আবর্জনা হটস্পট নথিভুক্ত করে সেই সমস্যার সমাধান করা হবে পুর নিগমের তরফে। দ্রুত অভিযোগ গ্রহণের জন্য পুর নিগমের হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 900733333883। নাগরিকদের সমস্ত অভিযোগ রিয়েল টাইম গুগল ফর্ম ও ড্যাশবোর্ড ব্যবহার করে ট্র্যাক করা হবে। সেই সঙ্গে শহরবাসীদের জঞ্জাল পরিষ্কার সম্পর্কে সচেতন ও শিক্ষিত করে তোলা হবে এই অভিযানের মাধ্যমে। ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন ভিত্তি তৈরি করা হবে নাগরিকদের। অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া কলকাতা পুর নিগমের তথ্য অনুযায়ী জঞ্জালের হটস্পট পরিষ্কার করতে এই অভিযান প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। 144 নম্বর ওয়ার্ডে রাস্তার ধারে আবাসিক বা বাণিজ্যিক ভবন, খেলার মাঠ বা খোলা জায়গার ছবি তুলে বা ভিডিও করে পুর নিগমের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো যাবে। মেসেজটি দেখার পর কেন্দ্রীয় ভবনের তরফে 2 ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট বড়কে জানানো হবে। আবর্জনা পরিষ্কারের নির্দেশ যাবে জঞ্জাল সাফাই দফতরের কাছে। এরপর বাকি 2 ঘন্টার মধ্যেই আবর্জনা পরিষ্কার করে ফিডব্যাক দেওয়া হবে। এরপর পুরো কাজটি কর্পোরেশনের ডিজিটাল সিস্টেমে লগ ইন করা হবে এবং একটি টিকিট নম্বর তৈরি হবে। সুপ্রিম কোর্টে ধাক্কা খেল অযোগ্য শিক্ষকরা, চাকরি বহাল বা নতুন পরীক্ষায় সুযোগ মিলল না। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে খালি হাতেই ফিরতে হল চাকরিহারা অযোগ্য শিক্ষকদের একটি অংশকে। ওএমআর শিট বা উত্তরপত্রে কারচুপির অভিযোগে চাকরি খোয়ানো এই শিক্ষকরা বৃহস্পতিবার শীর্ষ আদালতের দ্বারস্থ হন। আদালতের কাছে তাদের আবেদন ছিল, যোগ্য শিক্ষকদের মতো তাদেরও 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখা হোক এবং নতুন নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক। আবেদন খারিজ করল শীর্ষ আদালত। এদিন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ তাদের আবেদন খারিজ করে দিল। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশে কোনো হস্তক্ষেপ করা হবে না, পরিষ্কার জানিয়ে দিল 2 বিচারপতির বেঞ্চ। এর আগে 26,000 চাকরি বাতিল মামলার রায় ঘোষণার দুদিন 3রা এপ্রিল ও 17ই এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার। ওএমআর শিট ও র্যাঙ্ক জাম্পের অভিযোগ। এদিন আইনজীবী ফিরদৌস শামীম বললেন, সিবিআই তদন্ত করে জানিয়েছিল মোট 4091 জন ওএমআর শিটে কারচুপি করে চাকরি পেয়েছেন। সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করে। এদিন মোট 119 জন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের আবেদন খারিজ করে দিল আদালত। এর আগে গত 21শে মে চাকরিহারা অযোগ্য শিক্ষকদের আরেকটি অংশ একই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হল। তারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া অযোগ্য শিক্ষক, তাদেরও খালি হাতে ফিরতে হয়েছিল। যোগ্য শিক্ষকদের মতো তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখা এবং এসএসসির নতুন পরীক্ষায় অংশ নিতে দেওয়ার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রায় 87 জন চাকরিহারা অযোগ্য শিক্ষক। এই চাকরিহারা শিক্ষকরা মেধা তালিকায় পিছিয়ে থেকেও যোগ্য শিক্ষকদের টপকে চাকরি পেয়েছিলেন। স্বাধীনতার প্রায় 78 বছর হতে চলল, অথচ আসানসোল শহরের বুকে অবস্থিত ইসমাইল এলাকায় নেই কোনো নিকাশি ব্যবস্থা। অভিযোগ,
সামান্য বৃষ্টিতেই নোংরা জমা জলে নাভিশ্বাস ওঠে বাসিন্দাদের। এটি আসানসোল পুর নিগমের 85 নম্বর ওয়ার্ড। সেখানেই এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। নিকাশি ব্যবস্থা উন্নত করা নিয়ে কাউন্সিলরের সঙ্গে কথা বললেন তিনি। জমাজল ও মশাবাহিত রোগের আশঙ্কা। অভিযোগ, আসানসোল শহরের ইসমাইলের মাদার টেরিজা সরণিতে এখনও কোনো সুনির্দিষ্ট নিকাশি ব্যবস্থা নেই, যার ফলে অল্প বৃষ্টিতেই এলাকায় জল জমে যায়। আর সাম্প্রতিক বৃষ্টিতে নোংরা জল বাসিন্দাদের বাড়িতে ঢুকে গিয়েছে বলে অভিযোগ, যার জেরে অনেক মানুষের আসবাবপত্র ও দামি জিনিস নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এসবের মধ্যে মাথা ব্যথার কারণ হয়ে উঠল মশাবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা। নোংরা জলের কারণে মশার উপদ্রব বেড়েছে। আর এসব খবর পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে সদলবলে হাজির হলেন বিজেপির আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি স্থানীয় তৃণমূলের কাউন্সিলর কল্যাণী রায়ের সঙ্গে এর স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনা করলেন। জানালেন, এবার তিনি আসানসোলের মেয়রের সঙ্গে কথা বলবেন স্থায়ী নিকাশি ব্যবস্থা তৈরির জন্য। জনসংযোগ ও স্থানীয়দের অভিযোগ। উল্লেখ্য, অগ্নিমিত্রা পালের জনসংযোগ কর্মসূচি চলছে আসানসোল দক্ষিণে, যার পোশাকি নাম পাড়ায় পাড়ায় দিদিভাই। এই কর্মসূচিতে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সমস্যার কথা শুনছেন। শুক্রবার সেইভাবেই ইসমাইল এলাকায় জমাজলে মানুষের নাভিশ্বাস ওঠার কথা জানতে পারলেন বিধায়ক। তাই শটান সেখানে পৌঁছে গেলেন। বিধায়ককে সামনে পেয়ে অভিযোগের ঝুড়ি উল্টালেন বাসিন্দারা। অভিযোগ করলেন, একটু বৃষ্টিতেই জল জমে যায়। বৃষ্টির পরিমাণ বাড়লে সেই জল বাসিন্দাদের বাড়িতে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ করা হলো। দীর্ঘদিন 5-6 বছর ধরে এই সমস্যায় ভুগছেন এলাকার মানুষজন। বিধায়ক ও কাউন্সিলরের বক্তব্য। অগ্নিমিত্রা পাল বললেন, আমি এতদিন ধরে জানতাম না ইসমাইল এলাকায় এই সমস্যা রয়েছে। এখানে নর্দমা তৈরি করারও জায়গা নেই। একটা জমি আছে, দরকার হলে সেটা পুর নিগমকে কিনে নিয়ে নিকাশির ব্যবস্থা করতে হবে। বিষয়টি নিয়ে আমি মেয়রকে লিখিতভাবে জানাবো। অন্যদিকে এলাকার কাউন্সিলর কল্যাণী রায় বললেন, এলাকায় নিকাশি ব্যবস্থা তৈরির কোনো উপায় নেই। কোনো জমির মালিক নর্দমা তৈরির অনুমতি দিলে তবেই স্থায়ী সমাধান হবে। কাউন্সিলর কল্যাণী রায়ও জানিয়েছেন, তিনি মেয়রের সঙ্গে কথা বলবেন স্থায়ী সমাধানের জন্য। আপাতত তড়িঘড়ি পাম্প চালিয়ে জল বের করার কাজ শুরু করিয়েছেন তিনি। তবে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন বাসিন্দারা, তার সদুত্তর কারও কাছেই নেই। আরও বড় প্রশ্ন, এতদিন কেন জমা জলের সমস্যা নিয়ে মেয়রের সঙ্গে আলোচনায় বসলেন না কাউন্সিলর, যার জবাবও অমিল।